গরুর হলে গলকম্বল বলা যেত ঠিকই, কিন্তু ওকে তো আর গরু বলা যায় না। হ্যালো বন্ধুরা, আমার এই গল্প না সত্যি এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজকের গল্প শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন। কণ্ঠে থাকবো আমি পায়েল। আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য একটাই অনুরোধ, গল্পটা কিন্তু পুরোটা শুনতে হবে। তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক। এমন পাল্লায় পড়ে মানুষ! চিরদিন সহর্ষ দেখেছি, বিগ্রতে দেখিনি কখনো। এমন যে মানুষ, তাকেও সেদিন বিগড়ে যেতে দেখা গেল। সেই যে ডিএল রায়ের হাসির গানে আছে না, রাজা গেলেন দিল্লি কিংবা বম্বে নয়, মাদ্রাজ কিংবা ব্রহ্মে নয়, ট্রেনে নয় প্লেনে নয়, রেল কি স্টিমার চেপে রাজা গেলেন ক্ষেপে। অনেকটা সেই রকমেরই ব্যাপার হলো যেন। জীবনে হাজার মানুষের হাজারো রকমের পাল্লা কাটিয়ে এসে শেষটায় কিনা সামান্য এক জানলার পাল্লায় পড়লেন হর্ষবর্ধন। আর সেই এক পাল্লাতেই তার এমন দিল দরিয়া মেজাজ খিচড়ে গেল। হর্ষবর্ধন, গোবর্ধন আর আমি তিনজনই দূরপাল্লার যাত্রী। একটা ফার্স্ট ক্লাস কামরার 3টে বার্থ রিজার্ভ করে পাটনা যাচ্ছি আমরা। সন্ধে চেপেছি হাওড়ায়, আর সকালে পৌঁছবো পাটনা স্টেশনে। ওপরের 2টো বার্থে গোবরা আর আমি, তলাকার একটা বার্থে হর্ষবর্ধন। তলার অপর বার্থটায় ছিলেন অন্য এক ভদ্রলোক। কোথায় যাচ্ছেন কে জানে। হর্ষবর্ধন পাটনায় তার কারখানার কাঠের কারবারের একটা শাখা খুলতে যাচ্ছিলেন। আমাকে এসে ধরলেন, বললেন, চলুন, আপনি আমার দোকানের দ্বার উদ্ঘাটন করবেন। আমি আমি কেন? ওসব কাজ তো মন্ত্রীরাই করেন মশাই। পাটনায় কি কোনো মন্ত্রী পাওয়া যায় না? আমি একটু অবাক হই। কেন, সেখানে কি মন্ত্রীর পাট নেই? সত্যি বলতে এসব কাণ্ড কারখানার মধ্যে যেতে আদৌ আমার উৎসাহ হয় না। উদ্ঘাটন, উন্মোচন, ফিতে কাটা, এগুলোকে আমি মন্ত্রীদের অভিনয়ের পাঠ বলেই জানি। থাকবে না কেন মশাই? বললেন তিনি। তবে তাদের কারো সঙ্গে আমার তেমন দহরম নেই, একদম নেই। একদমে কথাটা শেষ করে নবোদ্যমে তিনি পরের খবরটি জানালেন। তাছাড়া জানেন কি মশাই, দাদার কথায় বাধা দিয়ে গোবর্ধন ফোড়ন কাটলো মাঝখান থেকে। তাছাড়া আপনি বা মন্ত্রীর চেয়ে কম কিসে বলুন? দাদার মুখ্যমন্ত্রী আপনি তো। দাদাকে যত কুমন্ত্রণা আপনি ছাড়া কে দেয় আর? ছাড়ুন তোর কথা। তাছাড়া আরেকটা কথা, হর্ষবর্ধন তার কথাটা শেষ করেন। কলকাতায় তো এখন ছানা কন্ট্রোল হয়ে মিষ্টি ফিষ্টি একেবারে নেই। এখানকার কারিগররা কোথায় গেছে জানেন? সবাই সেই পাটনায় গিয়ে সন্দেশ বানাচ্ছে। কলকাতার মিঠাই সব এখন সেখানে। নতুন করে সন্দেশ যদি খেতে চান তো চলুন পাটনায়। নতুন গুড়ের এই নিগুড়ো সন্দেশ লাভের পর পাটনায় যাবার আর কোনো বাধা রইল না। তারপর বম্বে এক্সপ্রেস অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলছিল। তলার সেই অপূর্বার্থীর ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন হঠাৎ। হর্ষবর্ধন বললেন, এটা কি হলো মশাই? জানলাটা আপনি বন্ধ করলেন কেন? মুক্ত বাতাস আসছিল বেশ। ঠান্ডা আসছিল কিনা, বললেন সেই ভদ্রলোক। ঠান্ডা? ওপরের বার্থ থেকেই যেন ধপাস করে পড়লেন হর্ষবর্ধন তার নিচের বার্থে শুয়ে থেকেই। ঠান্ডা এখন কোথায় মশাই?
সবে এই অগ্রহায়ণ মাস, শীত পড়েছে নাকি এখনই? উঠে জানলার পাল্লাটা তুলে দিয়ে প্রাণ ভরে যেন তিনি অঘ্রাণের ঘ্রাণ নিলেন। আহা, কি মিষ্টি হাওয়া! কি বলছেনটা কি? রীতিমতো হাড় কাঁপানো হাওয়া মশাই। জবাব দিলেন ভদ্রলোক। তারপরই জানলাটা ফের নামিয়ে দিলেন তক্ষুনি। হাড় কাঁপানো হাওয়া? দেখছেন না আমি ফিনফিনে আদির পাঞ্জাবি গায়ে দিয়েছি? বলে হর্ষবর্ধন জানলাটা তুলে দিলেন আবার। ফিনফিনে তো দেখছি ওপরে, কিন্তু তার তলায়? শুধলেন সেই অচেনা লোকটি। ফিনফিনের তলায় তো বেশ পুরো কোট এঁটেছেন একখানা, তার তলায় আবার একখানা অলেস্টারও দেখছি। আগে এবার আমাকেই প্রতিবাদ জানাতে হয়। আগে ওটা ওর কোট নয়, গায়ের মাংস। বেশ মাংসলো দেহ দেখছেন না ওর? আর যেটাকে আপনি অলেস্টার বলে ভ্রম করছেন, সেটা আসলে ওর ওই ভুঁড়ি। ওই হলো মাংসের কোটিং তো, তা সেটা কোটের চেয়ে কম কি? ওতেও গা বেশ গরম থাকে, কোটের মতোই গরম রাখে গা। হাড়ে তো ঠান্ডা হাওয়া লাগতেই পায় না। আমার এই হাড় জিরজিরে শরীরে অলেস্টার চাপিয়েও ঠান্ডায় কেমন শিরশির করছে হাত পা। বলতে বলতে সত্যিই যেন তিনি শিহরিত হয়ে উঠলেন শীতে। তারপর আমার মাপলাটাও আনতে ভুলে গেছি আবার। আমার টনসিলের দোষ আছে জানেন, গলায় যদি একটু ঠান্ডা লাগে তো আর রক্ষে নেই। মুক্ত বাতাস দারুণ স্বাস্থ্যকর, তাতে কখনো টনসিল বাড়ে না। হর্ষবর্ধন জানান। বাড়তে পারেই না। বলে পাল্লাটা গম্ভীরভাবে তুলে দেন আবার। আপনার বাড়ে না, কিন্তু আমার বাড়ে। আপনার কি, গলায় তো বেশ মোটা একটা কমফর্টার জড়িয়ে রয়েছেন। আমার গলায় কমফর্টার? হর্ষবর্ধন ঊর্ধ্বনেত্রে আমাকেই যেন সাক্ষী মানতে চান। না মশাই, গলায় ওর কোনো কমফর্টার নেই, বাধ্য হয়ে বলতে হয় আমায়। আপনার টনসিলের দোষ বলছেন, কিন্তু চোখেরও বেশ একটু দোষ আছে দেখছি। ওর গলায় পুরো মতন, ওইটা যা দেখছেন না, ওকে কি বলা যায়? গরুর হলে গলকম্বল বলা যেত ঠিকই, কিন্তু ওকে তো আর গরু বলা যায় না। বলে হর্ষবর্ধনকে একটু কমফর্ট দিই। ওর ক্ষেত্রে ওটাকে গলার ভুঁড়িই বলতে হয় বাধ্য হয়ে, কিংবা ভুরি ভুরি গলাও বলতে পারেন। গলায় কেউ কম্বল জড়ায় নাকি? গরুরাই গলায় কম্বল জড়ায়। হর্ষবর্ধন আমার দিকেই অগ্নিদৃষ্টি হানেন এবার। না না, সেই কথাই তো বলছি আমি, কৈফিয়তের সুরে জানাই। গরুর হলে ওটা গলকম্বল হতো, আপনার বেলা তা নয়, তাই তো আমি বলছিলাম ওনাকে। আপনার টনসিল ঢাকা একটা কিছু রয়েছে তো তবু। বলে ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন আবার। যাক, আমি বাপু কোনো তর্কের মধ্যে যেতে চাই নে, নিজেকে শুধু সতর্ক রাখতে চাই। হর্ষবর্ধন উঠে তুলে দিলেন পাল্লাটা আবার। গরমে আমার দম আটকে আসে, বন্ধ হাওয়ায় স্বাস্থ্য খারাপ হয়। চারদিক বন্ধ করে দূষিত আবহাওয়ার মধ্যে আমি মোটেই থাকতে পারি না। আপনি কি আমায় খুন করতে চান নাকি? ঠান্ডা লেগে আমার সর্দি থেকে কাশি, আর কাশি থেকে গয়া, আই মিন টাইফয়েড, তারপর নিউমোনিয়া, তারপর পঞ্চত্ব প্রাপ্তি। ওপরের বাট থেকে জুড়ে দেয় গোবর্ধন। ব্যঙ্গের সুরেই বলতে হয়। তাই হোক আমার, তাই আপনি চান নাকি? আপনি তো বেশ লোকমশাই। বলে তিনি পাল্লাটা নামিয়ে দিলেন জানলার। আর আপনি কি চান শুনি? দূষিত বদ্ধ আবহাওয়ার আমার HQ2 কাঁপানি হোক, যক্ষা হোক, টিবি হোক, ক্যান্সার হোক, নাড়ি ছেড়ে যাক, দম আটকে মারা যাই আমি, তাই আপনি চান নাকি? এই বলে হর্ষবর্ধন উঠে পাল্লাটা তুলেন আবার।
এইভাবে চলল দুজনের পালা করে, পাল্লা তোলা আর নামানো, পাল্লা দিয়ে চলল দুজনার। করতে করতে এসে গেল খড়গপুর। বম্বে এক্সপ্রেস সেখানে থামতেই হর্ষবর্ধন তেড়ে ফুঁড়ে নামলেন কামরার থেকে। যাচ্ছি আমি গার্ড সাহেবের কাছে, আপনার নামে কমপ্লেন করতে চললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমিও যাচ্ছি। তিনিও নামলেন সঙ্গে সঙ্গে। আমিও নামলাম ওদের পিছু পিছু। কেবল গোবরা রইল কামরায় মালপত্র সামলাতে। গার্ড সাহেব দুপক্ষের অভিযোগই শোনেন, শুনে মাথা নাড়েন গম্ভীরভাবে। এ তো ভারী মুশকিল ব্যাপার দেখছি মশাই। সার্সি তুললে আপনার স্বাস্থ্যহানি হয়, আর সার্সি নামালে আপনার। তাই তো, এ তো ভারী মুশকিল হলো। চলুন দেখি গে। কোন কামরাটা বলুন তো আপনাদের? বলতে বলতে তিনি এগোন। ওই যে ওই ফার্স্ট ক্লাস কামরাটা বলছেন নাকি? জানলাটা এখন বন্ধ রয়েছে না খোলা আছে? আমি নামিয়ে দিয়ে এসেছি পাল্লাটা, সেই ভদ্রলোক জানান। ওটার সার্সি তো ভাঙা বলেই জানতাম। ওর পাল্লার কাঁচটা তো বসানো হয়নি এখনো, যদ্দূর আমার মনে পড়ে। এদিকে আপনি বলছেন কাচের পাল্লাটা নামিয়ে দিয়ে এসেছেন, কিন্তু কে যেন মুখ বাড়াচ্ছে না জানলা দিয়ে? ও আমার ভাই গোবর্ধন। হর্ষবর্ধন জানান। আচ্ছা, কাচের পাল্লাটা ভাঙাই রয়েছে তাহলে, নইলে ছেলেটা সার্সির ভেতর দিয়ে মুখ বাড়ায় কি করে? যান যান, উঠে পড়ুন চট করে, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, টাইম ইজ আপ। বলতে বলতে গার্ড সাহেবের নিশান নড়ে, গাড়ি ছাড়ার ঘন্টা পড়ে। আর হর্ষবর্ধন কামরায় এসে গোবরাকে নিয়ে পড়েন। তোর কি সপ্তাহে মাথা না গলালে চলে না? কি আক্কেল তোর বল দেখি। কে বলেছিল তোকে কাঁচের সার্সির ভেতর দিয়ে মাথা গলাতে? কে বলেছিল, কে? সমস্ত চোটটা তার উপরে গিয়েই পড়ে তখন। এমন তিনি বিগড়ে যান যে ঠাস করে এক চড় বসিয়ে দেন গোবরাকে। কাচের ভেতর দিয়ে মাথা গলানো, হ্যাঁ সত্যি এমন কাঁচা কাজ করে মানুষ? আমিও গোবরাকে না দোষে পারি না। আজকের গল্প বিগড়ে গেলেন হর্ষবর্ধন এখানেই শেষ হলো। আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এইরকমই নানান রকম গল্প শুনতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।